এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শাহরিয়ার, অতিথিপুরের আশেপাশে এমন কোনো জায়গা আছে যার ইংরেজি শর্ট ফর্ম আর ই? শাহরিয়ার মাথা নাড়ল, যার অর্থ নেই। তূর্ণ মার্কার প্যান্টটা আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে বলল, অভি, ম্যাপটা নিয়ে এসো আর সবাইকে ডাকো এক্ষুনি। ওকে স্যার। অভি চলে গেল। শাহরিয়ার শোধালো, তোর কি মনে হয় আর ই দিয়ে কি কোনো জায়গার শর্ট ফর্ম বোঝাচ্ছে? মনে তো হচ্ছে তাই। আর 39? হয়তো বাড়ির নাম্বার। আগে আরই মানে খুঁজে বের করতে হবে, তাহলে ওটা বের করা সহজ হবে। আচ্ছা, মনে কর আমরা যেটা ভাবছি সেটার উল্টোই হলো। আপি হয়তো অন্য কোনো হিন্টস দিয়েছে। আমি এতটুকু শিওর, আপনি ওদেরকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেটারই হিন্টস দিয়েছে। হয়তো ওদের কথাবার্তার মাধ্যমে আপনি এতটুকুই শুনেছে। তবে তবে কি আরও একটা সম্ভাবনা থাকতে পারে। এটার মানে ম্যাপটা আগে দেখতে দে, তারপর বলছি। হুম। অভি ম্যাপটা নিয়ে এলো। সাথে তাদের সাথে যে অন্য অফিসাররা এসেছিল তাদেরকেও নিয়ে এলো। সবাই একই ভঙ্গিতে স্ট্রেট হয়ে দাঁড়ালো। তূর্ণ অভির কাছ থেকে ম্যাপটা নিয়ে পিন দিয়ে সেখানে থাকা হোয়াইট বোর্ডে আটকালো। অতিথিপুরের আশেপাশের গ্রামগুলো হলো রূপগঞ্জ, সুকুমারী, সুখানপুকুর, হরদহ, রায়পুর, কুমুদিপাড়া। গ্রামগুলো পরপরই। তরুণের ধারণা তাদের এখানকারই কোনো গ্রামে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তাদের শহরে নিয়ে যাওয়ার মতো ভুল এই মুহূর্তে সাদাপ অন্তত করবে না, যেখানে পুলিশ বাহিনী শহরে যাওয়ার রাস্তা ব্লক করে রেখেছে। কিন্তু কোন গ্রামে নিয়ে যাওয়া হয়েছে? আর দিয়ে শুরু হয় রূপগঞ্জ ও রায়পুর। তবে ই দিয়ে কি? নামের শেষ অক্ষর। গ্রামের নাম দুটোকে ইংরেজি অ্যালফাবেটে লিখলে হয় রূপগঞ্জ অ্যান্ড রায়পুর। নামের শেষ অক্ষর নয়। তাহলে অভি, এই গ্রামগুলি, বিশেষ করে রূপগঞ্জ ও রায়পুরের চেয়ারম্যান বা মেম্বার সম্পর্কে খোঁজ নাও। তাদের নাম ধাম এভরিথিং। তাদের সাদাবের সাথে কোনো লিঙ্ক থাকতে পারে কি না যতটুকু পারো আর যত তাড়াতাড়ি পারো। দরকার পড়লে আমাদের অফিসারদের পাঠাও সেখানে। তবে ইমিডিয়েট তথ্য সংগ্রহের জন্য স্থানীয় থানার সাহায্য নাও। মনে রেখো, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। ওকে স্যার। অভি চলে গেল। তার পিছু পিছু চলে গেল বাকি অফিসারগুলো। এখন প্রত্যেকে গ্রামের স্থানীয় পুলিশের কাছ থেকেই তারা এই খবরগুলো বের করবে। তাদের থেকে অ্যাকুরেট খবর কেউ দিতে পারবে না। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে। সাথে তরুণের চিন্তা বেড়ে চলেছে। তারা যত আপি আর প্রত্যাশার কাছে পৌঁছাতে দেরি করবে তত তাদের বিপদ। প্রত্যাশা নিখোঁজে 14 ঘন্টা আবার হয়েছে। আপি 2 দিন যাবৎ রয়েছে সাদাবের কাছে। তার উপর সে প্রেগন্যান্ট। না জানি সাদাব তার সাথে কেমন আচরণ করছে। নিজের বাচ্চাটার কথা আদৌ ভাবছে কিনা কে জানে, নাকি তার সাথেও অমানুষের মতো আচরণ করছে। আর প্রত্যাশা, সে কেমন আছে? মেয়েটার সাথে না জানি কি করছে ওরা। না না, প্রত্যাশার সাথে কিচ্ছু করেনি ওরা, করতে পারে না। আর যদি করেও থাকে তাহলে সে তাদের ছাড়বে না, জ্যান্ত পুঁতে ফেলবে। শাহরিয়ারের ডাকে তনুর ভাবনার শুধু কাটল। সে একটা কাঠের চেয়ারে মাথায় হাত থেকে মাথা নিচু করে চোখ বন্ধ করে বসেছিল। এবারে সে চোখ তুলে তাকালো। শাহরিয়ার ও সামনে একটা কাগজ মেলে ধরল। কাগজে গ্রামগুলির চেয়ারম্যান বা মেম্বারের নাম ধাম লেখা। এগুলো তারা স্থানীয় থানায় ফোন করে জেনেছে। তাছাড়া তাদের অন্যান্য অফিসারগুলোকে সেখানে পাঠানো হয়েছে। তূর্ণ কাগজটায় চোখ বুলালো। এই অবধি এসে থেমে গেল তূর্ণ। তাকে আর কুমুদিপাড়া অবধি যাওয়া লাগলো না। সে যা বোঝার ইতিমধ্যেই বুঝে ফেলেছে। রায়পুরের অধিবাসী এমপি রাফসান আহমাদ। নামটিকে ইংরেজি অ্যালফাবেটে লিখলে হয় রাফসান আহমাদ। এনার নামের প্রথম 2টি অক্ষর হলো আর ও ই।
তূর্ণা এখন শতভাগ নিশ্চিত আপি হিন্সটাই দিয়েছে, তার মানে ওদেরকে রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে। আর ওদের সাহায্য করেছে রায়পুরের অধিবাসী এমপি রাফসান আহমেদ। তূর্ণকে রাফসান আহমেদ নামটিতে মার্ক করতে দেখে শাহরিয়ার নাম বলতেও বিষয়টি বুঝল। সে অবাক কণ্ঠে বলল, এটা কি সংসদীয় আসনের এমপি রাফসান আহমদ? শুধু এমপি নয় স্যার, সাথে বংশীয় জমিদারও স্যার। কথাটা বলল অভি। সাদাব যদি রাফসান আহমদের সাহায্য নিয়ে থাকে তাহলে সেটা আমাদের জন্য ফেস করা ডিফিকাল্ট হবে তূর্ণ। তুই হয়তো জানিস না রাফসান আহমদ কতটা ডেঞ্জারাস লোক। শাহরিয়ার স্যার ঠিকই বলেছে স্যার। রায়পুর ছাড়াও বাকি যে 5টা গ্রামের নাম আপনি উল্লেখ করেছেন, এখানকার সব কয়টা গ্রামে রাফসান আহমেদেরই আধিপত্য। ওই যে বললাম বংশ পরম্পরায় জমিদার তিনি। শাহরিয়ার ও অভির কথা তূর্ণ কতটা শুনলেও বোঝা গেল না। সে এক নজরে কাগজটার দিকে তাকিয়ে আছে, যেমন কিছু একটা ভাবছে। শাহরিয়ার তাকে ফের শুধালো, তুই কি শিওর এই রাফসান আহমদের সাহায্য নিয়েছে সাদাব, আর ওদেরকে রায়পুরেই রাখা হয়েছে? অভি, এখান থেকে রায়পুরের দূরত্ব কত? একিউরেট তো বলতে পারবো না স্যার, তবে 40-41 কিলোমিটার তো হবেই। 40-41 নয়, 39 কিলোমিটার দূরত্ব অতিথিপুর থেকে রায়পুরের। আপির দেওয়া হিন্টস এবার পুরোপুরি ক্লিয়ার। ওদেরকে রায়পুরেই নিয়ে যাওয়া হয়েছে, আর সেটাও রাফসান আহমেদের ডেরায়। এবার কি করবি, রায়পুরে যাব? হুম। কিন্তু স্যার আহমেদের কোনো জায়গায় আমরা ঢুকতে পারবো না। শুনেছি তাদের মিলস ফ্যাক্টরি সব কিছুই কড়া নজরদারিতে থাকে। আমরা যদি সেখানে ছদ্মবেশেও যাই, সেখানে ঢোকার জন্য আমাদের রাফসান আহমেদের সই করা লিগাল এন্ট্রি কার্ড লাগবে। তার কর্মচারী ছাড়া এটা কারোর কাছেই নেই। নো নো অভি, রাফসান আহমেদের কোনো মিলস ফ্যাক্টরিতে নয়। এভাবে মিলস ফ্যাক্টরিতে গিয়ে খুঁজতে গেলে আমাদের অনেক দেরি হয়ে যাবে। এত সময় আমাদের কাছে নেই। শুধালো শাহরিয়ার। রাফসান আহমেদের কাছাকাছি থেকেই বা অন্তরে ঢুকেই খবর বের করে আনতে হবে প্রত্যাশাদের ঠিক কোথায় রাখা হয়েছে। যেটা একেবারেই ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড। ইম্পসিবলের মধ্যেই পসিবল শব্দটা লুকিয়ে থাকে, এখানেও তাই। তোর এইসব দার্শনিক কথাবার্তা বাদ দে, তুই আসলে কি করতে চাইছিস একটু ক্লিয়ার করে বলবি প্লিজ? আমরা তার অন্দরে ঢুকবো না, তার অন্দরের লোকই এই ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করে এনে দিবে। পাগল হয়েছিস? ওনার অন্দরের কেউ তোকে চেনে নাকি? তুই কাউকে চিনিস? চিনি, খুব ভালো করেই চিনি। শাহরিয়ার এবারে বেশ অবাক হলো। সে বিস্মিত কণ্ঠে শুধালো, সত্যি চিনিস? হুম। কে সে যে তোর হয়ে তার অন্দরেই কাজ করবে? আহমেদ রুদ্র, স্বয়ং রাফসান আহমেদের বড় ছেলে। হোয়াট? ইয়াপ। পাগল হয়েছিস তুই? ওনার ছেলে তোকে সাহায্য করতে যাবে কেন? এক মিনিট, তুই ওনার ছেলেকে চিনলি কিভাবে? ইটস সিক্রেট, শুধু এতটুকুই শুনে রাখো, রাফসান আহমেদের বড় পুত্র আহমেদ রুদ্রই আমাদের সাহায্য করবে, অন্দরের খবর বের করে এনে দিবে। আচ্ছা একটা কথা বল, উনি আমাদের সাহায্য করতে বা যাবেই কেন? কারণ আমি তাকে সাহায্য করেছি, সাহায্যের বদলে সাহায্য। ইটস সিম্পল। কথাটা বলে আলগোছে হাসলো তূর্ণ, যেমন তার রাফসান আহমেদের অন্দরের ভেতর থেকে ইনফরমেশন কালেক্ট করার একটা শক্তপোক্ত ব্যবস্থা হয়ে গিয়েছে। তবে শাহরিয়ার বিষয়টা নিয়ে খুব একটা শান্ত হতে পারল না। আহমেদ রুদ্রের সাথে তূর্ণের কিভাবে লিঙ্ক থাকতে পারে? সকালের আলো ফোটার সাথে সাথে বেরিয়ে পড়েছে তূর্ণরা রায়পুরের উদ্দেশ্যে। তূর্ণ আর শাহরিয়ার আছে শুধু গাড়ির মধ্যে। অভি টমকে রাখতে গিয়েছে, তাকে অন্য কাজ দিয়েছে তূর্ণ। শাহরিয়ারের মধ্যেও শতবার জিজ্ঞেস করেছে রাফসানের আহমেদের ছেলের সাথে তূর্ণের লিঙ্কটা ঠিক কোথায়। তূর্ণ প্রতিবারই একটা কথা বলেছে, সেটা হলো সময় হলে জানতে পারবে। শাহরিয়ারও চুপ করে গিয়েছে, হয়তো সময় হলেই তূর্ণ তাকে পুরো বিষয়টি খুলে বলবে।
তবে তরুণের সাথে রৌদ্রের ইতিমধ্যেই ফোনালাপ হয়েছে, শাহরিয়ারের সামনেই হয়েছে। অবশ্য বিশেষ কোনো কথা তাদের মধ্যে হয়নি। তরুণ শুধু তার সাথে দেখা করতে চেয়েছে, সেও রাজি হয়েছে খুব সহজে। প্রথমত, তরুণের কাছে রাফসান আহমাদের ছেলের নাম্বার থাকা, দ্বিতীয়ত তরুণের একবার বলাতেই তার রাজি হয়ে যাওয়া। এ থেকেই বোঝা যায় দুজনেই পূর্ব পরিচিত এবং বেশ ভালোভাবেই পরিচিত। এখন তারা অবশ্য সরাসরি রায়পুরে যাচ্ছে না, তারা যাচ্ছে রায়পুরের সীমানায় একটা কুঠিতে, যেখানে রুদ্র তাদের সাথে দেখা করতে চেয়েছে। অতিথিপুর থেকে 39 কিলোমিটার দূরে রায়পুরে পৌঁছাতে পৌঁছাতে তরুণদের সকাল গড়িয়ে প্রায় দুপুরে পড়ে যায় বেলা। অবশ্য দুপুর কিনা বোঝা যাচ্ছে না, এখনো সূর্যের মুখ দেখা যায়নি, আকাশে মেঘ মেঘ করছে। ফলস্বরূপ এখনো চারিদিকে বেশ আঁধার হয়ে রয়েছে। বৃষ্টি নামার একটা ভাব রয়েছে, তবু বৃষ্টি নামছে না, বৃষ্টি নামবে বলেও মনে হয় না। এরকম মেঘ মেঘ ভাব আজকাল মাঝে মধ্যেই হয়। বৃষ্টি নামবো নামবো ভাব করেও শেষ অব্দি বৃষ্টি নামে না। আজও হয়তো তাই হবে। তরুণদের গাড়িটা গিয়ে থামে রায়পুরের সীমানায় দোতলা কুঠির বাড়িটার সামনে। বাড়িটা রায়পুরের ভেতরেই, তবে একেবারে সীমানা ঘেঁষে। তাদের গাড়িটা সেখানে থামতেই সেখানে 60-70 বয়সী একজন বৃদ্ধ এসে দাঁড়ায়, যেমন সে তরুণদের জন্য সেখানে অপেক্ষা করছিল। তরুণরা গাড়ি থেকে নামতেই সে লম্বা চওড়া একটা সালাম দেয়। তরুণরা সালামের জবাব দিতে সে হন্তদন্ত ভঙ্গিতে শুধায়, আসতে কোনো অসুবিধা হয়নি তো স্যার? না, সব ঠিকই আছে। রৌদ্র কোথায়? সাহেব ঘুমাচ্ছেন, আপনাদের কথা বলছিল। আপনারা চলুন, আমি ডেকে দিচ্ছি। এখনো ঘুমাচ্ছে? শাহরিয়ারের বিস্মিত স্বর। বৃদ্ধ বেশ স্বাভাবিক স্বরে বলল, হ্যাঁ, আপনারা আসুন, আপনারা আসলেই ডেকে দিতে বলেছিল। আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। হ্যাঁ, চলুন। কথাটা বলল তরুণ। পরপর সে ও শাহরিয়ার এগিয়ে গেল বৃদ্ধের সহিত। শাহরিয়ার বাড়ির মধ্যে ঢুকে ক্ষণে ক্ষণে বিস্মিত হচ্ছে। এত বড় একটা বাড়ি, অথচ এক ফোঁটা আলো নেই। কোথা থেকে যেন একটা সামান্য আলো এসে ঘরটাকে স্বল্প আলোয় আলোকিত করছে। আলোর পরিমাণ খুবই কম, শুধু চোখে দেখে চলার মতোই আলো। বাড়িতে না আছে আলো, না আছে একটি লোকজন, শুধু আছে আধারের মাঝে শুনশান নীরবতা। তরুণদেরকে ড্রয়িং রুমের সোফায় বসতে দিয়ে বৃদ্ধ তাদের জন্য নাস্তা নিয়ে এলো। তরুণবের স্বাভাবিক স্বরে বলল, এসবের প্রয়োজন নেই, এগুলো প্লিজ নিয়ে যান। আমাদের হাতে সময় খুবই কম। রৌদ্রকে ডেকে দিন একটু তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, তবে কিছু অন্তত মুখে দিন। সাহেব বলেছে আপনারা সাহেবের খাস মেহমান, আপনাদের খাতিরে কোনো যেন ত্রুটি না হয়। আমরা এখানে খাতির যত্ন খেতে আসিনি, আপনি রৌদ্রকে ডেকে দিন। বিরেশ মুখে শুধালো শাহরিয়ার। তরুণকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বৃদ্ধকে সেগুলো সেখানে রেখে রুদ্রকে ডাকতে যেতে বলল। বৃদ্ধ চলে গেল। শাহরিয়ার বেশ বিরক্ত কণ্ঠে বলল, কি লোক ভাই, বলা হলো তাড়াতাড়ি দেখা করব, আর মহাশয় এখনো ঘুমাচ্ছেন আমাদের অপেক্ষা করিয়ে। আচ্ছা, দুপুর 12টার সময় ঘুমায় কে ভাই? আপনাদের কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করায়নি, এতটাও বিরক্ত হওয়া উচিত নয় মিস্টার। তাদের কানে ভেসে এলো কথাটি। দুজনেই সিঁড়ির দিকে তাকালো। বৃদ্ধর সাথে রুদ্র নেমে এসেছে। কথাটা সে শাহরিয়ারকে বলেছে। শাহরিয়ার কিছুটা অবাক হলো ছেলেটাকে দেখে। ছেলেটাকে সে কোথাও একটা দেখেছে, তবু কোথায় দেখেছে মনে করতে পারছে না। ছেলেটার পরনে একটা 3/4 গায়ে হাতা লম্বা গেঞ্জি, তার উপরে একটা শাল চাদর গায়ে জড়িয়েছে, পায়ে চটি স্যান্ডেল। ছেলেটার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে মুখে আর মাথায় চুল দাড়ির জঙ্গল বাঁধিয়েছে সে। শাহরিয়ারের ধারণা এই অতিরিক্ত চুল দাড়ির জন্যই সে বোধ করে ছেলেটাকে চিনতে পারছে না। ছেলেটি শাহরিয়ারের দিকে ফিরে হাসতে হাসতে এগিয়ে আসলো। তাতে শাহরিয়ার একটু অপ্রস্তুত হলো। তা দেখে ছেলেটার হাসি বোধ করে আরও একটু বিস্তৃত হলো। সে তরুণীর দিকে তাকিয়ে হেসে শুধালো, কেমন আছেন মিস্টার ফাইরাস? হঠাৎ আমাদের সাথে দেখা করতে চাইলেন যে? কথাটা জিজ্ঞেস করতে করতে সে তরুণদের বরাবর সোফাটায় বসলো। তরুণ স্বাভাবিক স্বরে বলল, এই তো আছি কোনো রকম। তবে আপনার বাবা বোধহয় খুব একটা ভালো থাকতে দিচ্ছে না। আমার বাবা? হ্যাঁ, সেজন্যই কি আমার সাথে দেখা করতে চাইলেন? বলতে পারেন সেজন্যই। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা নিন। এসবের দরকার নেই, আর আমাদের হাতে বেশি সময় নেই রৌদ্র। খুব তাড়াহুড়োয় আছেন মনে হয়।
হ্যাঁ। আচ্ছা, এতটাই তাড়াহুড়ো আছেন যখন বলে ফেলুন আপনার সমস্যা। আমি ঠিক কীভাবে সাহায্য করতে পারি আপনাকে। তার আগে আমার অতিথিয়তা একটু হলেও গ্রহণ করুন ফাইয়াজ। তরুণের নিকট মনে হলো এই ছেলে তাদের চা না খাইয়ে ছাড়বে না। সে বিনা বাক্য ব্যয়ে একটি কাপ তুলে নিল। শাহরিয়ারকেও ইশারায় নিতে বলল। তাদেরকে চায়ের কাপ তুলতে দেখে রৌদ্র ঠোঁট এলিয়ে হাসলো। সাথে সাথে নিজেও একটা কাপ তুলে নিল। বলল, এবার ঠিক আছে, শুধু মুখে আপনার সমস্যার কথা শুনতে ভালো লাগতো না। এবার চা খেতে খেতে আপনার সমস্যা খুলে বলুন। তরুণ চায়ের কাপে চুমুক না দিয়ে সমস্তটা খুলে বলল। পুরোটা সময়ই রৌদ্র চুপ থাকলো। একটি কথাও বলল না সে, শুধু নিঃশব্দে চাটুকু শেষ করলো। তরুণের কথা শেষ হলে সে গম্ভীর কণ্ঠে শুধালো, আপনি কি চাইছেন আমি বিভীষণের মতো ঘরের খবর বাইরে দেই? আপনার স্ত্রী যদি আমার বাবার জিম্মিতে থাকে, আমি কেন সে খোঁজ আপনাকে দিতে যাব? তার মানে বলতে চাইছেন দেবেন না? দিলে বিভীষক মার্কা কাজ হয়ে গেল না? বিভীষণ মার্কা কাজ হলেও তো সমস্যা নেই। বিভীষণকে আমরা খারাপ ভাবি। ঘরের শত্রু বলতে আমরা বিভীষণকেই বুঝি। তবে আপাত দৃষ্টিতে বিভীষণ কিন্তু খারাপ নয়। রাম ছিল ন্যায়, সে কিন্তু রাম অর্থাৎ ন্যায়ের পক্ষেই ছিল। আপনিও না হয় বিভীষণ মার্কা কাজ করে ন্যায়ের পক্ষেই থাকলেন। ন্যায়ের পক্ষে থেকে আমার লাভ কি? লাভ ক্ষতির কথা বাদ দিন। আমি আপনাকে সাহায্য করেছি, আপনি আমাকে সাহায্য করবেন। দ্যাট সিম্পল। জাহিলি যুগে প্রাচীন আরবে একটা প্রচলিত ছিল, রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। এখানেও ব্যাপারটা সেরকম, সাহায্যের বদলে সাহায্য। বাহ, আপনি দেখি প্রাচীন জিনিস খুব ভালোই জানেন। আপনি সাহায্যটা করবেন কি না? কিন্তু আপনি আমাকে যে তথ্য দিয়েছেন তাতে যদি ভুল থেকে থাকে তাহলে তো লসটা আমারই হবে। আমি আপনাকে সাহায্যের বদলে সাহায্য করলাম, কিন্তু আমার লাভের লাভ কিছুই হলো না। আপনি নিজেই গিয়ে দেখুন, যাচাই করুন আমি ঠিক তথ্য দিয়েছি নাকি ভুল। তরুণের কথার বিপরীতে রৌদ্র হাসলো, গা দুলিয়ে হাসলো। তরুণ ভ্রু কুচকে তার হাসি দেখে গেল, কিছুই বলল না। রৌদ্র নিজের হাসি থামিয়ে বলল, আই অ্যাম ইমপ্রেসড অন ইওর ওয়ার্ক মিস্টার ফাইয়াস। আপনার ইনফরমেশনে ভুল নেই, সেই জন্য আমি আপনাকে সাহায্য করব। আফটার অল আপনি আমার এত বড় একটা উপকার করেছেন বলে কথা। আপনার সাহায্যের বিপরীতে করলাম না হয় একটা বিভীষণের মতো কাজ। তরুণ বাঁকা হাসলো। সে জানতো এই ছেলে তাকে সাহায্য করবে, তবে তার ঘাড় তারা স্বভাবের কারণে প্রথমে ঘাড় তারামি অবশ্যই করবে। সময় যত বাড়ছে তরুণের চিন্তার পারদ তত হু হু করে বাড়ছে। সময়টা দুপুর গড়িয়ে সন্ধ্যায় গিয়ে পড়েছে। হাতে থাকা বড় ডায়ালের ঘড়িটা শো করছে সন্ধ্যা 6টা 10। এদিকে রৌদ্রের কোনো খোঁজ নেই। সে বেরিয়েছিল তরুণদের সাথে কথা বলার পরপরই। মুখে বড় বড় বুলি আওড়ে সেই এক পোশাকেই বাড়ি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে তরুণদের বলে গেল, আপনারা আমার বাড়িতে অপেক্ষা করুন ফাইরাস। আমি বাড়ি থেকে খবরের আপনারা আমার বাড়িতে অপেক্ষা করুন ফাইয়াজ। আমি বাড়ি থেকে খবরে আপনার স্ত্রীকে পেলে সাথে করে নিয়ে আসব। সে যে প্রত্যাশাকে সাথে নিয়ে আসছে এটা তরুণ এক্সপেক্ট করে না। তার শুধু ইনফরমেশনটুকু হলেই হবে। তবে সেই ইনফরমেশনটুকু আনতে গিয়েই লাপাত্তা হয়ে গেছে রুদ্র। না কোনো ফোন, না কোনো মেসেজ। রুদ্র ছেলেটা দারুণ ঘাড় তারা স্বভাবের। বিষয়টা তার সাথে কদিন কথা বলেই বুঝেছে তরুণ। তবে সে ঠিক কতটা কাজের সেটা জানা নেই তরুণের। আদৌ সে কাজটা করছে নাকি বাইরে গিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে কে জানে। তরুণদেরও এক প্রকার নিজের বাড়িতে জোর করে রেখে গিয়েছে। তরুণরা চলে যেতেই চাচ্ছিল, তবে সে কৌতুক কণ্ঠে বলেছে, আপনারা আমার বাড়িতে অপেক্ষা করুন, নয়তো আমি ইনফরমেশন কালেক্ট করে কিন্তু আপনাদের কোথাও খুঁজতে যেতে পারবো না, আর না আপনারা আমাকে খুঁজে পাবেন। তার থেকে ভালো আপনারা আমার বাড়িতে থাকুন, খান, ঘুমান। আমি 10 মিনিটের মধ্যে ইনফরমেশন নিয়ে চলে যাচ্ছি। 10 মিনিটের নাম করে সে যে বেরিয়েছে, এখন সেটা 6 ঘন্টায় গিয়ে পড়েছে। অথচ তার আসার কোনো নাম গন্ধ নেই। তরুণ চিন্তিত ভঙ্গিতে সোফায় মাথায় হাত থেকে বসে আছে। শাহরিয়ার ক্রমাগত পায়চারি করে চলেছে। সে বিরক্ত কণ্ঠে বলে, আরে ভাই, তোর এই রৌদ্র না ফৌদ্র
কোথায় উধাও হয়ে গেল বলতো? 10 মিনিটের নাম করে গিয়েছে, এখন 6 ঘন্টা হয়ে গিয়েছে। আদৌ সে আর ফিরে আসবে তো, নাকি আমাদের সাথেই ভীষণ গিরি হচ্ছে? শেষ কথাটা বলে শাহরিয়ার কিছুটা উত্তেজিত কণ্ঠে বলে, আচ্ছা তূর্ণ, এটাও তো হতে পারে যে ছেলেটা আমাদের ধোকা দিয়েছে। ও তো আমাদের নিজের বাড়ি থেকেও বেরোতে দেয়নি। মনে কর আমাদের কথা ওর বাবার সাথে গিয়ে বলে দিল, ওর বাবা লোকজন আমাদেরকে এখান থেকে তুলে নিল। এতক্ষণে হয়তো দেখা গেল রাফসান আহমদের লোকজন আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, আর সেই বেটা বাড়িতে বসে আয়েশ করছে। কি এমনটাও তো হতে পারে। 10 মিনিট বেকার ওয়েট করলি কেন? উল্টো 10টা মিনিট আমাদের লস হয়ে যাবে। এমন প্ল্যান করবি যাতে বাপের সাথে ওই ছেলেরও একটা শক্তপোক্ত ব্যবস্থা হয়ে যায়। বাটপাট ছেলে কোথাকার। শাহরিয়ারের কণ্ঠে চরম রাগ আর বিরক্তি। তূর্ণ কিছুই বলল না। একটা খবর আনতে ছেলেটা 6 ঘন্টা লাগিয়ে দিচ্ছে, অথচ তার 6 ঘন্টা লাগার কথাও নয়। এই 6 ঘন্টায় তূর্ণই বা অপেক্ষা করছে কোন আক্কেলে, সেটা বুঝতে পারছে না শাহরিয়ার। সে বিরস মুখে তূর্ণের পাশে গিয়ে বসে। সন্ধ্যা 6টা মানে এখন এখানে রাতের মতোই অন্ধকার। গ্রামের দিকে ভাবটা আরো বেশি। এখানে সন্ধ্যা নামার সাথে সাথেই রাত নামে। রায়পুর অবশ্য একেবারে গ্রাম নয়, আবার শহরও নয়। এটা একটা মফস্বল এলাকা। তবে ইতিমধ্যে এখানে একটা শহরে ভাব এসে গিয়েছে। যে এলাকায় স্বয়ং একজন সংসদীয় এমপির পাশ, সেখানে লোক দেখানোর জন্য হলেও কিছুটা উন্নতি হবে। সেই উন্নতিতেই সিক্ত রায়পুর। রাস্তার দুধারে সারি সারি করে দোকান বাঁধা, ঝলমলে আলো জ্বলছে। সেখানকারই একটা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে রুদ্র। তার মধ্যে কোনো উমেদারি নেই, কোনো কাজের তারা। পকেটের মধ্যে ফোনটা ক্রমাগত বেজে চলেছে। সেটা ধরার জন্য তার মধ্যে কোনো বিচলিত ভাব দেখা গেল না। বাজছে বাজুক না। তার পাশে ছোট্ট একটা মেয়ে ভেজা বিড়ালের মতো দাঁড়িয়ে আছে। সেটা দেখে দারুণ মজা পাচ্ছে সে। এই দোকানটায় লোকজন খুব একটা নেই, শুধুমাত্র দোকানে ছাড়া আর কেউই নেই। সেও তার দিকে চোখ তুলে তাকাচ্ছে না, তবে ছোট মেয়েটার দিকে আর চোখে তাকাচ্ছে ঠিকই। রোদ্রের গায়ে এখনো সেই পোশাক, 3/4 হাতা, লম্বা গেঞ্জি আর শাল চাদর জড়ানো। শুধু পায়ের জুতোটা চেঞ্জ হয়েছে। আগে ছিল চটি স্যান্ডেল, এখন হোয়াইট স্নিকার। কি অদ্ভুত সাজ তার। সে পাশে থাকা মেয়েটিকে স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করে। নাম কি? মেয়েটি উত্তর দেয় না। তার দিকে একবার ভয়ার্ত চাহনিতে দেখে চোখ নামিয়ে ফেলে। রুদ্র আলগোছে হাসে, হেসে শুধায়, ফায়াজের বউ প্রত্যাশা, তাই তো? প্রত্যাশা চকিতে লোকটার দিকে তাকায়। লোকটি তখন হাসছে। প্রত্যাশার বুকের মধ্যে ড্রিম ড্রিম শব্দ হচ্ছে। এই লোকটাকে দেখে তার ভয় লাগছে, মাত্রা অতিরিক্ত ভয় লাগছে। ভয়ের কারণ অজানা, অথবা অনেক। ঠিক কোন কারণে এই লোকটাকে সে ভয় পাচ্ছে জানে না, তবে ভয় পাচ্ছে খুবই। তার বেশভূষা, কথাবার্তা সবই ভয়ঙ্কর। একটু পরপরই কেমন ভয়ঙ্কর ভাবে হাসছে। একটু আগেই ফোনে কার সাথে যেন কথা বলছিল। ফোনের ওপাশের ব্যক্তিটিকে এমনভাবে ধমক আর গালি দিয়েছে যে প্রত্যাশার অন্তর এখনো কাঁপছে। প্রত্যাশার যখন জ্ঞান ফিরেছিল তখন পাশে এই ব্যক্তিকে আবিষ্কার করেছিল। প্রত্যাশা কিছু না বুঝে যখন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, তখন লোকটা তার হাত ধরে এক প্রকার টেনে তুলে দাঁড় করেছে। স্বাভাবিক কণ্ঠে বলেছে, চলো, তোমার বর তোমার জন্য অপেক্ষা করছে। এতটুকু বলেই প্রত্যাশার হাতটা ধরে সে বাইরে এনে গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছে। তারপর এই মার্কেটে এসে গাড়ি দাঁড় করে নিজে নেমেছে, সাথে প্রত্যাশাকেও নামিয়েছে। মাঝে আর একটা কথাও বলেনি। এই যে এখন শুধু নাম জিজ্ঞেস করলো। তবে গাড়ির মধ্যে বসেই প্রত্যাশার সর্বাঙ্গ দিয়ে একটা শীতল স্রোত বয়েছিল। চেনে না জানে না লোক তাকে হঠাৎ এসে বলল, চল তোকে তোর বরের কাছে নিয়ে যাই। এটা তো স্বাভাবিক কোনো ব্যাপার না। না জানি এই লোককে, আদৌ তাকে তরুণের কাছে নিয়ে যাচ্ছে নাকি অন্য কোথাও। লোকটা ভালো নাকি খারাপ? দেখে তো খারাপ মানুষই মনে হচ্ছে। এসব চিন্তা করেই প্রত্যাশার গল বিল শুকিয়ে আসছে। রোদ্রের সিগারেট শেষ হয়েছে। সে দোকানিকে টাকা না দিয়ে প্রত্যাশাকে টেনে এনে আবার গাড়িতে বসায়। তারপর ফোন করে কাউকে একটা। প্রত্যাশা পুরোটা সময় চুপচাপ ভয়ার্ত চাহনিতে লোকটার কাণ্ড কারখানা দেখতে থাকে। লোকটি প্রত্যাশাকে নিয়ে জঙ্গলের রাস্তা ধরে হাঁটছে। বিষয়টা খেয়াল হতেই প্রত্যাশার সর্বাঙ্গ দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। এই লোক তাকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে কেন? লোকালয় ছেড়েছে তারা অনেকক্ষণ হলো। তখন থেকেই প্রত্যাশার বুকের মধ্যেও টিপ টিপ করছে। গাড়ি থেকে নামার পর সে ডিপ ডিপানি আরো বেড়েছে। এই লোক তাকে কোথায় নিয়ে যাচ্ছে? জঙ্গলের মধ্যে গিয়ে তাকে কি মেরে ফেলবে?
মেরে জঙ্গলেই রেখে দেবে। কিন্তু কে এই লোক? তাকে তো প্রত্যাশা জীবনে কোনো দিনও চোখেও দেখেনি। তাহলে সে কেন প্রত্যাশার এত বড় ক্ষতি করবে? প্রত্যাশা ভয়ে ভয়ে বারে বারে সারা পথটি শুধু মনে মনে প্রার্থনা করতে থাকে এই লোক কথা মতো সত্যি যেন তাকে তরুণের নিকট পৌঁছে দেয়। প্রত্যাশা ভয়ে মুখ দিয়ে আর একটি আওয়াজও বের করার সাহস পাচ্ছে না। তার নিকট কেমন মনে হচ্ছে এই লোকের সাথে কথা বললেই তার ভয়ঙ্কর কোনো বিপদ হবে। প্রত্যাশার হাত পা কাঁপছে, উত্তেজনায় তার শরীরের প্রতিটি নিউরনে পৌঁছে গিয়েছে বোধহয়, সেজন্য এত কম্পন সৃষ্টি হয়েছে শরীরে। সে নিজেকে ধরে রাখতে পারছে না, মনে হচ্ছে দৌড়ে গিয়ে মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়ুক। তবে সে সেটাও পারছে না। তার কেবলই মনে হচ্ছে সে হারিয়ে যাচ্ছে, কোনো এক অন্ধকারের গভীর অতলে সে হারিয়ে যাচ্ছে। এই দীর্ঘ সময় যে মানুষটাকে সে মনে মনে দেখতে চেয়েছে, যে মানুষটাকে তার কাছে আসার জন্য প্রার্থনা করেছে, সেই মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে। তবু কেন সে নড়তে পারছে না? কেন যেতে পারছে না ওই মানুষটার কাছে? দূরে কোথাও হতে ভেসে আসছে একটা ডাক। না, দূর হতে নয়, খুব কাছ থেকে প্রত্যাশাকে ডাকছে সে। এই তো সে প্রত্যাশার সন্নিকটে দাঁড়িয়ে আছে, অতি সন্নিকটে। হাত বাড়ালেই ছুঁয়ে দেখা যাবে, তবু সে হাতটুকু বাড়াতে পারছে না। তার নিকট কেবলই মনে হচ্ছে গভীর অন্ধকার তাকে ডাকছে, যে অন্ধকারের কোনো আদি ও অন্ত নেই। তূর্ণকে দেখে প্রত্যাশা সেখানে জ্ঞান হারায়। তূর্ণ তাকে ধরে নিতে গিয়েও পারে না, তার আগে রুদ্র ধরে নিয়েছে প্রত্যাশাকে। তূর্ণ হাত বাড়িয়ে নিতে গিয়েও পারে না, রুদ্র সরিয়ে নেয় প্রত্যাশাকে। তূর্ণ রাগত চাহনিতে রুদ্রের দিকে তাকায়, অস্থির কণ্ঠের শোধায়, ও জ্ঞান হারিয়েছে, ওকে আমার কাছে দিন রৌদ্র। এত সহজে নয় ফাইয়াজ, আপনার স্ত্রীকে এত সহজে তো পাবেন না আপনি। কি বলতে চাইছেন? কঠিন কণ্ঠে শুধালো তূর্ণ। এই ছেলের মতিগতি সে ধরতে পারছে না, হয়তো ধরতেও চাইছে না। তার এখন সমস্ত চিন্তা প্রত্যাশাকে নিয়ে। মেয়েটা তাকে দেখতেই উত্তেজনায় জ্ঞান হারিয়েছে, তবে রুদ্র তাকে ছুতে অবধি দিচ্ছে না। এত কাছে থাকা সত্ত্বেও প্রত্যাশাকে ছুতে না পারার ক্রোধ তার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাচ্ছে। রুদ্র যে প্রত্যাশাকে সত্যি সত্যি আনবে সেটা ধারণার বাইরে ছিল তরুণীর। তবে এ নিয়ে যখন ফেলেছে, তবে তার কাছে দিচ্ছে না কেন প্রত্যাশাকে? তরুণীর ক্রোধ আস্তে আস্তে বাড়ছে। সে নিজেকে অনেক কষ্টে সামলানোর চেষ্টা করছে। সে নিজেকে যথাসম্ভব সামলে বলে, কি চাইছেন আপনি? আপনার স্ত্রীকে আপনি পেয়ে গেছেন, তাও এত সহজে, রাফসান এহমাতের ডেরা থেকে। ব্যাপারটা কেমন যেন বেমানান হয়ে গেল না? আপনি তো আমাকে খোঁজ আনতে পাঠিয়েছিলেন, তবে আমি তো পুরো মানুষটাকে এনে দিলাম। এখন আমি কি পাবো এর বদলে? কি চান? বেশি কিছু না, আমার যত দূর ধারণা আপনার স্ত্রীকে আমার বাবা লুকিয়ে রাখার জন্য সাহায্য করার অপরাধে আপনি তার বিরুদ্ধে তদন্ত করা শুরু করবেন। সে কোনো দোষ না করলেও তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে চাইবেন। আমি নির্দোষ কাউকে আইনের দাঁড় করাই না রৌদ্র। বেশ, তো আশা করব আপনি আমার নির্দোষ বাবাকে এতটুকু দোষের জন্য আইনের কাঠগড়ায় দাঁড় করাতে চাইবেন না। বাবাকে বাঁচাতে চাইছেন? না চাওয়ার কি আছে? আমি চাই না বাবার বিরুদ্ধে একটা এলিগেশন অবধি উঠুক। আর আপনি কি ভেবেছিলেন আমি বিভীষণ? আমি কিন্তু মোটেও বিভীষণ নই, আমি হলাম মেঘনাদ। আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন। রুদ্র প্রায় ঠেলে প্রত্যাশাকে তরুণীর নিকট দিল। মুখ থেকে হাসি উধাও হয়েছে অনেক আগে। এবার বেশ সিরিয়াস ভঙ্গিতে বলে, আপনি আমার একটা উপকার করেছেন, আমি আপনার একটা উপকার করলাম, সমান সমান। আর কারো কাছে কারো কোনো ঋণ রইল না। উপহার হিসেবে আরও একটা জিনিস আমি আপনাকে দিব আমার উপকারের জন্য। নিন, এটা নিন, এটা আমার তরফ থেকে আপনার জন্য তোহফা। একটা ছোট্ট কাগজ গুজে দিল সে তরুণীর হাতে। তরুণা শুধালো, আমার বোন কোথায়? ওহো, আপনার বোনের কথা তো ভুলেই গিয়েছি। আছে, আপনার বোন বেশ ভালোই আছে। তাকে তার স্বামী নিজের বাড়িতে পাঠিয়ে দিয়েছে এবং কড়া ঘুমের ওষুধ দিয়ে তাকে সার্বক্ষণিক ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। তিনি এখানেই নেই। অনেক ইনফরমেশন দিয়ে দিয়েছি, সাথে তোহফাও দিয়েছি। এখন আপনারা রায়পুরের সীমানা ছাড়তে পারেন। আপনারা যাদেরকে খুঁজছেন তারা এখানে নেই, তাই এখানে আপনাদের আর কোনো কাজ নেই। এই যে জঙ্গলটা দেখছেন, এটা রায়পুরের সীমানা ঘেঁষেই। ওপাশে কুমুদিপাড়া, চাইলে ওখানে যেতে পারেন, তবে রায়পুরের আর নয়। রুদ্র তরুণদের চলে যেতে বললেও নিজে চলে যাওয়ার জন্য উদ্যোগ নিল। সে শেষবারের মতো বলল,
আপনার স্ত্রীকে দেখে আমি সত্যি অবাক হয়েছিলাম। এইটুকু বাচ্চা একটা মেয়ে। যাই হোক, ভালো থাকবেন আপনারা। সাথে নিজের স্ত্রীকেও সামলে রাখবেন। হারিয়ে যাওয়া জিনিস একবার পাওয়া যায়, বারবার নয়। আর আশা রাখবো আপনার অতি শীঘ্র রায়পুর ছাড়বেন। আসি তাহলে, খোদা হাফেজ। রৌদ্র হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল। তবে তূর্ণ দুহাতে প্রত্যাশাকে আগলে রেখেছে দেখে সে হাত আবার হেসে ফিরিয়ে নিল। তূর্ণ বিপরীতে কিছুই বলল না। ছেলেটা বড়ই অদ্ভুত। এই অদ্ভুত ছেলেটা হাঁটতেই হাঁটতেই জঙ্গলের আধারের মাঝে মিলিয়ে গেল এক সময়। ফাঁকা নিস্তব্ধ অন্ধকার একটা ঘর। অন্ধকার ঠিক বলা যায় না। ঘরটির অবস্থা আলো আধারের মাঝামাঝি। আর পরে দেয়ালে লাগানো সুইচ বোর্ডে জ্বলছে একটা লাল রঙের ড্রিম লাইট। ড্রিম লাইটের সেই হালকা আলোতেই লালাভূ হয়ে উঠেছে ঘরটা। ঘরে দুজন মানবীর অবস্থান থাকলেও সেটা বোঝার উপায় নেই। ঘরে পিনপত নীরবতা বিরাজ করছে। শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। দুজনার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে স্পষ্টত। দুজনার অতি সন্নিকটে, যে এতটা সন্নিকটে যে দুজনার শরীর স্পর্শ করেছে একে অপরের সাথে। প্রত্যাশাকে বুকের উপর নিয়ে আধশোয়া হয়ে দেয়ালে হেলান দিয়ে বসে আছে তূর্ণ। চোখ দুটো খুলে রাখা, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। এক হাত প্রত্যাশার পিঠের উপর, সে হাত দিয়ে সে প্রত্যাশাকে নিজের সাথে চেপে রেখেছে। অন্য হাত প্রত্যাশার ঘন ক্যাশে মিলে কেটে চলেছে ক্রমাগত। প্রত্যাশা ঘুমিয়ে আছে কিনা বোঝা যাচ্ছে না। তার চোখ দুটো বোঝা, তবে তরুণ স্পষ্টত বুঝতে পারছে মেয়েটা ঘুমায়নি। ঘুমালে কোনো মানুষের হার্ট এতটা জোরে বিট করে না। ঘুমালে মানুষের হার্টের গতি বরঞ্চ কমে যায়, কিন্তু মেয়েটার হার্টের গতি মাত্রাতিরিক্ত। এতটাই যে তরুণের বুকে গিয়ে যেন ধাক্কা লাগছে। শরীর কেমন শক্ত করে রেখেছে, একেবারে কাঠ কাঠ করে রেখেছে। এতক্ষণ তরুণ কিছুই বলেনি। সে প্রত্যাশাকে মুখে নিয়ে নিজের অশান্ত মনকে শান্ত করার চেষ্টা করছে। হয়তো নিজেকে কিছুমাত্র শান্ত করতে পেরেছে সে। তূর্ণ এবার মাথা কিঞ্চিত ঝুঁকে প্রত্যাশার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, এভাবে শরীর শক্ত করে রেখেছো কেন? ভয় লাগছে? প্রত্যাশা কিছুই বলে না। তূর্ণ ফের ডাকে ওকে। প্রত্যাশা, হুম ভয় লাগছে? হুম তাহলে আমার গায়ের উপর শরীর ছেড়ে দাও। এভাবে শক্ত হয়ে থেকো না, স্বাভাবিকভাবে সও। প্রত্যাশা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। শরীর ছেড়ে দেয় তরুণের গায়ে। তরুণকে আলগোছে আগলে নেয়। আমাকে জড়িয়ে ধরো তো। প্রত্যাশা বিনাম বাক্য ব্যয়ে ওকে জড়িয়ে ধরে। তরুণ চোখ বন্ধ করে ফেলে। কোমল কণ্ঠের শুধায়, আমাকে কি এখনো ভয় লাগছে প্রত্যাশা? একটু একটু। আমি এমনই, হয়তো এর থেকেও বেশিটা। তবে তোমার জন্য নয়। যে তূর্ণকে তুমি একটু আগে দেখেছো আর যাকে দেখছো সে পুরোপুরি আলাদা। এই তূর্ণের সাথে এই তূর্ণের কোনো মিল নেই। তুমি এই তূর্ণকে ভয় পেয়েছো, ঠিক আছে, কিন্তু আমাকে প্লিজ ভয় পেও না। একটু আগে যাকে দেখেছো সে হলো ফাইয়াজ, গোয়েন্দা ডিপার্টমেন্টের একজন অফিসার। আর এখন তোমার কাছে যে আছে সে হলো তূর্ণ, তোমার স্বামী। আপনি ওদের ওভাবে মারতে পারলেন? যদি মরে যেত? এমনভাবে মেরেছি যাতে মরে যাওয়ার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে সারা জীবন। আপনি ওদের মারলেন কিভাবে? আমার তো দেখে হাত পা কাঁপছিল। ওরা তোমাকে যেভাবে আঘাত করেছে আমি তার চেয়ে 1000 গুণ বেশি আঘাত করেছি। একটু থামে তূর্ণ, ফের বলে, কিছু জিনিস অনুধাবন করতে হয়, সেগুলো মুখে বলা যায় না, সেগুলো অন্তর দিয়ে অনুভব করতে হয়। একজন আরেকজনের অন্তরের সাথে মিল না থাকলে, দুজনার অন্তরে একই সময় একই অনুভূতি না থাকলে সেগুলো বোঝা যায় না। তুমি কি আমার মনের কথা বুঝতে পারছো? বুঝতে পারছো কি আমি তোমাকে নিয়ে এখন কি অনুভব করি? অনুভূতি কিন্তু এত সহজে আসে না। তোমার প্রতি আমার একটা স্ট্রং ফিলিংস আছে প্রত্যাশা, খুবই স্ট্রং। সেটার পিছনে হয়তো কোনো কারণ আছে, বা হয়তো কারণ ছাড়াই একটা স্ট্রং
ফিলিংস আছে। তুমি কি আমার কথা বুঝতে পারছো প্রত্যাশা? এখন বুঝতে না পারলেও সমস্যা নেই, আর একটু বড় হও, তখন ঠিকই বুঝতে পারবে। হয়তো বুঝতে পারছি। ক্ষীণ স্বরে উত্তর দেয় প্রত্যাশা। তূর্ণ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে, ফের বলে, এখন বেশি বোঝার দরকার নেই। আমি তোমাকে যতটুকু বোঝাতে চাইবো তুমি ঠিক ততটুকু বোঝার চেষ্টা করো। আমার তোমাকে অনেক কিছু বলার আছে প্রত্যাশা। তোমার জন্য আমার অন্তরে অনেক কথা জমা হয়ে রয়েছে। কি কথা? চট করে শুধায় প্রত্যাশা। এখন শুধু এতটুকুই শুনে রাখো, তোমাদের সবার থেকে আমাকে অনির্দিষ্ট সময়ের জন্য দূরে থাকতে হবে। কোথায় যাবেন আপনি? প্রত্যাশা চকিতে তূর্ণের দিকে তাকায়। তার কথা শেষ হওয়ার আগে বিস্মিত কণ্ঠে শুধায় সে। তূর্ণ ওর দিকে তাকায়। ক্ষণকাল এক দৃষ্টিতে তাকে থাকে প্রত্যাশার বিস্মিত মুখপানে। অন্য মনস্ক স্বরে বলে, মাঝে মাঝে অন্যের ভালোর জন্য আমাদের অনেক কিছুই করতে হয়। তেমন তোমার ভালোর জন্য আমাকে কিছুদিনের জন্য দূরে যেতে হবে। আমি বেঁচে ফিরি বা মরে, দেখবে আমি তোমার কাছে ফিরব। তোমার সব সমস্যার সমাধান করেই ফিরব। এসব কি বলছেন আপনি? তুমি যা শুনছো প্রত্যাশা, এমন অনেক কিছুই আছে যেগুলো তোমার জানার বাইরে। সেগুলোর কথা তুমি স্বপ্নেও ভাবনি মনে হয়, তবে সেগুলো তোমার সাথে ঘটেছে। তোমাকে সেগুলো জানতে হবে। তোমার জানতে হবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তুমি অনেক কিছুই হারিয়েছো। অনেক কিছু না, তুমি তোমার জীবনের সবচেয়ে বড় জিনিসটাকে হারিয়েছো। তোমাকে সেগুলো জানাতে, সেগুলো ফিরিয়ে দিতে হলে আমাকে দূরে যেতেই হবে। আমি আমার মা বাবাকে হারিয়েছি, কিন্তু তারা তো মারা গেছেন। তাদের তো আপনি আর ফিরিয়ে দিতে পারবেন না। তাহলে আপনি কেন হারিয়ে যেতে চাইছেন? আপনাকে কে ফিরিয়ে দেবে আমার কাছে? ধরা গলায় জিজ্ঞেস করে প্রত্যাশা। তার অক্ষি কোটরে পানি টলমল করছে। একটু টোকা দিলেই তার কপল বেয়ে গড়ে পড়বে হয়তো। তূর্ণ ওকে টেনে নিয়ে আবার বুকের সাথে মিশিয়ে নেয়। চুলের ভাঁজে ছোট্ট করে একটা চুম্বন এঁকে দিয়ে বলে, হারিয়ে যাচ্ছি না তো। আমি ফিরে আসব, আবার ফিরে আসব তোমার কাছে। খুব তাড়াতাড়ি ফিরে আসব। তাহলে ওভাবে বললেন কেন? ভুল হয়েছে, আর বলবো না ওভাবে। আমার আর কিচ্ছু চাই না। আপনি প্লিজ কোথাও যাবেন না। আমাকে যে যেতেই হবে প্রত্যাশা। বললাম তো আমার কিছু চাই না। আমি কি ভাবিনি, কি জানতে পারিনি, কি হারিয়েছি, আমার কিছু ফেরত চাই না। আমি কিছু জানতেও চাই না। আপনি শুধু কোথাও যাবেন না। যে ধরা কণ্ঠে বলে প্রত্যাশা। সে তূর্ণকে আগের থেকে শক্ত করে জড়িয়ে ধরেছে, যেন তূর্ণকে আটকানোর একটা শক্তিশালী প্রয়াস। তূর্ণ ওর মাথায় হাত বলিয়ে দিতে দিতে বলে, আমাকে যে যেতেই হবে প্রত্যাশা, তোমার জন্য। তার জন্য আমাকে যেতেই হবে। কার জন্য? তার এই প্রশ্নের উত্তর দেয় না তূর্ণ। সে প্রত্যাশাকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। প্রত্যাশাকে নিয়ে বসায় খাটের উপর। তারা এতক্ষণে মেঝেতেই বসেছিল। মেঝেটাই যেন তাদের একমাত্র শান্তির জায়গা। তূর্ণ প্রত্যাশাকে নিয়ে খাটে বসিয়ে দেয়। প্রত্যাশার গালে হাত রেখে শুধায়, এসব নিয়ে পরে কথা হবে, এখন একটু ঘুমিয়ে নাও। না, না কেন? আমি ঘুমালেই আপনি চলে যাবেন। প্রত্যাশার কথায় শব্দ করে হেসে ওঠে তূর্ণ। প্রত্যাশা চোখ ছোট ছোট করে তূর্ণের হাসি দেখে চলেছে। সে বুঝতে পারছে না সে ঠিক কি হাসির কথা বলেছে, যার জন্য গুমরা মুখ মানুষটা এভাবে হাসছে। সে না বুঝে বোকার মতো শুধায়, হাসছেন কেন এভাবে? আমার চলে যাওয়া নিয়ে এত ভয়? আপনি চলে গেলে আমি একা একা কিভাবে থাকবো? কার সাথে থাকবো? বাড়ির সবার সাথে থাকবে। আপি, মা, কাকিমা, দাদু, পূর্ণ, এদের সবার সাথে থাকবে। দাদু আমাকে পছন্দ করেন না। এবার করবেন, খুব পছন্দ করবেন। আমি দাদুর উপর এমন ম্যাজিক করে রেখে যাব যে দাদু তোমাকে পছন্দ না করে থাকতেই পারবেন না। কি ম্যাজিক? সেটা সিক্রেট, তোমাকে পরে একদিন বলবো। আর এখন আমি কোথাও যাচ্ছি না। এসো এখন ঘুমিয়ে পড়ি। অনেক দিন ঠিকভাবে ঘুমাতে পারিনি। আজ তোমাকে বুকে জড়িয়ে একটা শান্তির ঘুম দেব। কথাটা বলে তূর্ণ খাটে উঠে আধশোয়া হয়ে শুয়ে পড়ে।
হাত বাড়িয়ে প্রত্যাশাকে কাছে ডাকে। প্রত্যাশা পিছু ঘুরে একপল তরুণীর দিকে তাকিয়ে আবার সামনে ফিরে নিচে মেঝের দিকে তাকিয়ে ঠায় বসে থাকে। ক্ষীণ কণ্ঠে শুধায়, আপনার সাথে ঘুমাবো? কি বললে? কথাটা ফের শুধায় প্রত্যাশা। আগের ন্যায় ক্ষীণ কণ্ঠে শুধায়। তরুণও না শোনার ভান করে একই প্রশ্ন ফের করে। প্রত্যাশা এবারে তরুণের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে শুধায়, আমি অন্য ঘরে গিয়ে শুই, আপনি আমার ঘরে থাকুন। আমি মা বাবার ঘরে থাকছি। তরুণ ও প্রত্যাশার বর্তমান অবস্থান এখন প্রত্যাশাদের অতিথিপুরের বাড়িতে। প্রত্যাশাকে নিজের কাছে পাওয়ার পর তরুণ প্রথমেই প্রত্যাশাকে এখানে নিয়ে এসেছে। প্রত্যাশার জ্ঞান ফেরা অবধি সে আর অপেক্ষা করতে পারেনি। তার আগেই তাকে মিশনে ছুটতে হয়েছিল। তরুণের ধারণা ছিল সাদাবের বর্তমান অবস্থান এখন কুমুদি পাড়ায়। অবশ্য তার ধারণা উৎপত্তির পেছনেও কারণ ছিল। রৌদ্র যখন তাকে রায়পুর ছেড়ে কুমুদি পাড়ায় যেতে বলেছিল তখনই কিছুটা আঁচ করেছিল তরুণ। তবে তার ধারণা পুরোপুরি ক্লিয়ার হয় রৌদ্রের দেওয়া চিরকুটটা খোলার পর। সেখানে ইংরেজিতে 3টি শব্দ লেখা ছিল, গো টু কুমুদি পাড়া। চিরকুটটা পড়ার পর তরুণের ধারণা পুরোপুরি ক্লিয়ার হয় যে সাদাব আর তার দলের লোকেরা কুমুদি পাড়াতেই অবস্থান করছে এখন। সে সেখানে প্রথমে নিজের লোক পাঠিয়ে খোঁজ নেয়। জানতে পারে সেখান থেকে বর্ডার পাস করে ওপর বাংলায় কিছুদিন গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে সাদাব। তারপর তরুণ আর অপেক্ষা করেনি। চারিদিকে থেকে নিজের লোক দিয়ে ঘিরে ফেলেছিল কুমুদি পাড়া। এনএসআইয়ের স্পেশাল টিমও তখন হাজির কুমুদি পাড়ায়। এই মাদক সাপ্লাইকারী চক্রকে ধরার জন্য কত কাঠখড় পোড়াতে হয়েছে তাদের ডিপার্টমেন্টকে। অবশেষে আজ রাতের মধ্যভাগে সেই চক্রকে প্রমাণ সমেত ধরতে সক্ষম হয়েছিল তারা। তরুণ যখন নিজ হাতে সাদাবকে পাগলা কুকুরের মতো পেটাচ্ছিল তখনই সেখানে শাহরিয়ারের সাথে উপস্থিত হয় প্রত্যাশা। তরুণের এমন মারার ধরন দেখে সে ছুটে যায় তরুণের কাছে। ছুটে গিয়ে জোরে ধরে ওকে, কেঁদে উঠে ফুপে ফুপে। তরুণ আর ওদের মারতে পারেনি। প্রত্যাশাকে 2 হাতে আগলে নিয়ে চলে এসেছিল সেখান থেকে সোজা তারা অতিথিপুরে প্রত্যাশাদের বাড়িতে এসেছিল। তরুণ প্রত্যাশার কথার বিপরীতে খুব স্বাভাবিকভাবেই বলে, ঠিক আছে, যাও তুমি অন্য ঘরে। প্রত্যাশা উচ্ছ্বসিত কণ্ঠে ঠিক আছে বলে হাত বাড়িয়ে বালিশটা নিতে গিয়ে তরুণ ওর হাতটা ধরে ফেলে। হাতটা টানে নিজের কাছে এনে খাটে শুইয়ে দেয়। ডান হাতটা বিছানার নরম তোষকের সাথে চেপে ধরে বলে, কোথাও যাচ্ছ? আমি না বললাম তোমাকে বুকে নিয়ে ঘুমাবো? হতভম্ব প্রত্যাশা কিছুই বলে না, শুধু মুখখানি অন্যদিকে ঘুরে নেয়। তরুণ ওর দিকে ক্ষণকাল চেয়ে থেকে বলে, এ কি ব্লাশ করছো? লজ্জা পাচ্ছ নাকি? গাল দুটো আস্তে আস্তে পাকা টমেটোর মতো হয়ে যাচ্ছে কেন? প্রত্যাশা চট করে গালে হাত দেয়। অসহায় চাহনিতে তাকায় তরুণের দিকে। তরুণ তখন ঠোঁট টিপে হাসতে ব্যস্ত। ওর হাসি দেখে আরো অসহায় বোধ করে প্রত্যাশা। এভাবে হাসছেন কেন? তোমার লজ্জা দেখে। আসো প্রত্যাশা, চট করে আমার বুকে তোমার মুখ লুকাও, যাতে তোমার এই পাকা টমেটোর মতো গাল আর কেউ দেখতে না পায়। বিশ্রী লাগছে। কথাটা বলে আর দেরি করে না তরুণ, ওকে বুকের সাথে মিশে নেয়। গায়ের উপর টেনে নেয় কম্বলটি, কানের কাছে ফিসফিসে শুধায়, একদম নড়াচড়া করবে না, আমি তো চলেই যাচ্ছি। তখন একাই থাকবে। আমি থাকাকালীন একা থাকার কথা চিন্তা করছো কিভাবে? এখন শান্তভাবে ভালো মেয়ের মতো ঘুমাবে আর আমাকেও ঘুমাতে দেবে। প্রত্যাশা আর কথা বলে না, ভালো বাচ্চাটির ন্যায় চুপটি করে পড়ে রয় তরুণের বুকের মাঝে। প্রহরের ঠিক কিছুক্ষণ আগেই ঘুম ভাঙে প্রত্যাশার। প্রায় ভোর রাতের দিকে শুয়েছিল বলে উঠতে দেরি হয়েছে। শীতকালের মিঠে রোদ্দুর তার মুখে এসে পড়েছে, এটা বেশ আরামদায়ক। সে আবেশে চোখ একটুখানি খুলে আবার বন্ধ করে নেয়, পরক্ষণে আবার চট করে চোখ খুলে ধর ফুরিয়ে উঠে বসে। পাশে ফিরে দেখে নিজের পাশের জায়গাটা সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে। যেখানে কাল তরুণ ছিল সে জায়গাটায় এখন রয়েছে কুলবালিশ। হতবাক প্রত্যাশা এদিক ওদিক তাকে দেখে ঘরটা সম্পূর্ণ ফাঁকা, সে ব্যতীত আর কেউই নেই ঘরে। হতবাক প্রত্যাশা তরুণকে ডাকে, তবে কারো কোনো সারা শব্দই পাওয়া যায় না। সে বিছানা থেকে নেমে তরুণকে ডাকতে ডাকতেই বাইরের দিকে পা বাড়ায়। শুনছেন? এই যে গোয়েন্দা বাবু, কোথায় আপনি? আমার কথা শুনতে পাচ্ছেন? কোথায় গেলেন আপনি?
পুরো বাড়ি খুঁজেও তরুণের দেখা মেলে না। তরুণকে খুঁজতে খুঁজতে প্রত্যাশা টের পায় তার অন্তরের কম্পন। বুকে থাকা হার্ট নামক জিনিসটা তখন অত্যাধিক গতিতে বিট করছে। মানুষটা যখন উত্তেজিত হয়ে পড়ে তখনই এমনটা হয়। কাল রাতেও তার সাথে এমন হয়েছিল, তখনও এমন দ্রুত গতিতে হার্ট বিট করছিল যখন তরুণ তার সন্নিকটে ছিল, অতি সন্নিকটে। এখন তরুণকে না দেখতে পেয়ে তার ঠিক এমনই অনুভূত হচ্ছে। অত্যাধিক গতিতে বিট করছে তার হৃদয়। প্রত্যাশার প্রায় কান্নায় চলে আসে। কোথায় গেল সে? কাল তো বলেছিল সে চলে যাবে, তাহলে সে কি সত্যি সত্যি চলে গেল? তাকে না বলেই চলে গেল? কথাটা খেয়ালে আসতেই উৎকণ্ঠিত প্রত্যাশা ছুটে বাইরে যায়। তার এলোমেলো ওড়নার একাংশ তখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। লম্বা খোলা চুলগুলো বড় এলোমেলো। প্রত্যাশার দৌড়ানোর সাথে সাথে সেগুলো বারবার মুখে এসে বাড়ি খাচ্ছে। প্রত্যাশা বাইরে গিয়ে দেখে উঠোনে মৈত্রী কাপড় মেলে দিচ্ছে। প্রত্যাশা বারান্দায় দাঁড়িয়ে তাকে ধরা গলায় ডাকে, বুবু। প্রত্যাশার ডাকে তার দিকে ফিরে তাকায় মৈত্রী। হাতের কাজ ফেলে ওর কাছে এগিয়ে সে একটু হেসে শুধায়, উঠে গিয়েছিস? উনি কোথায় বুবু? ভাইয়া তো চলে গিয়েছে। ভাইয়াকে নিতে একটা গাড়ি এসেছিল, তিনি ওটাতে উঠে চলে গিয়েছে। চলে গিয়েছে? বিস্মিত কণ্ঠে শুধায় প্রত্যাশা। হুম, কোথায় গিয়েছে? কিছু বলে গেছে? আবার আসবে কখন? বললাম না, একটা গাড়ি এসেছিল, তাতে উঠে ভাইয়া চলে গিয়েছে। যাওয়ার আগে বলে গিয়েছে একটু পর তোর শাশুড়ি আসবে, উনি এসে তোকে নিয়ে যাবে। আমাকে না বললেই উনি চলে গেল? প্রত্যাশার কণ্ঠে চরম বিস্ময়। তূর্ণ বলে গিয়েছে মা এসে নিয়ে যাবে তাকে, তার মানে সে আর আসবে না। তবে কি সে সত্যি সত্যি চলে গেল অজানায়? প্রত্যাশার আকাশ ভেঙে কান্না আসে। সে নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করে বলে, উনি আর কিছুই বলে যায়নি? তোর জন্য একটা চিঠি আর একটা ফোন রেখে গিয়েছে, তোর ঘরের পড়ার টেবিলে আছে, দেখ গিয়ে। প্রত্যাশার ক্ষণিক অপেক্ষা না করে ছুটে আসে নিজের ঘরে। পড়ার টেবিলের কলমদানির নিচে একটা সাদা কাগজ উড়াউড়ি করছে, তাতে গুটি গুটি অক্ষরে কিছু লেখা। তার পাশে একটা বক্স। প্রত্যাশা সেদিকে বিশেষ খেয়াল করে না, কাগজটা টেনে নেয় নিজের হাতে। কাগজের ভাঁজগুলো খুলতে গিয়ে প্রত্যাশা খেয়াল করে তার হাতের কম্পন, অন্তরের কম্পন। প্রত্যাশা কাঁপা কাঁপা হাতে খুলে সেটাকে, তাতে গুটি গুটি অক্ষরে লেখা তার জন্য তরুণের যাওয়ার আগে শেষ বার্তা। আমার বউ শোনার সম্বোধনে অবাক হয়েছো নাকি লজ্জা পেয়েছো? জানি কিছুটা অবাক হয়েছো, আবার কিছুটা লজ্জাও পেয়েছো। আমি তোমাকে কখনো নাম ধরে ছাড়া সম্বোধন করিনি, তবে তোমার কাছে আমার প্রথম চিঠিটায় বউ শোনা বলে সম্বোধন করলাম। এই চিঠিটা আমার কাছেও যেমন একটা আবেগ, তোমার কাছেও তেমন হয়ে থাকবে। চিঠিটা আমি খুব সময় নিয়ে লিখছি, তোমাকে দেখতে দেখতে লিখছি। চিঠিটা লিখতে লিখতে আমি যে ঠিক কতবার তোমার নিষ্পাপ চেহারার মায় হারিয়েছি তার ইয়াদতে নেই। শুনেছি প্রেম ভালোবাসা নাকি খুবই খারাপ জিনিস, একবার যার প্রেমে মজবে তার থেকে নিস্তার পাবে না সহজে। তবে আমার ধারণা তার থেকে অধিক মারাত্মক জিনিস হলো মায়া। আমি সম্ভবত তোমার মায়ায় আটকে গিয়েছি প্রত্যাশা। প্রথম দিন থেকেই তোমার প্রতি আমার মায়া জিনিসটা খুব কাজ করতো। সময়ের সাথে সাথে তোমার প্রতি আমার মায়া বেড়েছে, এতটাই বেড়েছে যে তুমি চোখের আড়াল হলেই কেমন কেমন লাগে, মনে হয় আসল জিনিসটাই আমার সাথে নেই। সেই আসল জিনিসটা কি বলো তো বউ শোনা? এটা না হয় তুমি খুঁজে বের করো। কাল রাতে অনেক কিছুই বলেছি তোমাকে, তাই এসব নিয়ে আর কথা বলতে চাই না। আমি জানি আমি তোমাকে না বলে চলে এসেছি বলে তুমি খুব নারাজ হয়েছো, কিন্তু আমার কিছুই করার ছিল না, এভাবে চলে আসাতে হলো। কাল রাতে আমার যাওয়ার কথা শুনে তুমি যেভাবে কান্না করছিলে আমি খুবই অবাক হয়েছিলাম প্রত্যাশা। বারবার মনে হচ্ছিল তোমার চোখের জল মুছিয়ে দিয়ে বলি আমি কোথাও যাব না, তোমার কাছে তোমার সাথে থাকবো, কিন্তু সেটা আর বলা হয়ে ওঠেনি। আমাকে যে আসতেই হলো। আমি যেখানে যাচ্ছি আমাদের একটা সিক্রেট মিশনের জন্য যাচ্ছি, যে মিশন আমাকে ছাড়া অসম্ভব, সেজন্য আমাকে যেতেই হবে। তবে তোমার সামনে থেকে যাওয়া আমার জন্য ছিল এক প্রকার অসম্ভব। তোমার কন্ডন মিশ্রিত মুখের কোনো স্মৃতি নিয়ে আমি যেতে চাইনি। আমি নিয়ে যেতে চেয়েছি তোমার হাসি হাসি একটা ঘুমন্ত মুখের ছবি। তুমি কি জানো ঘুমিয়ে পড়ে হালকা ঠোঁট এলিয়ে হাসলে তোমাকে ঠিক কতটা সুন্দর লাগে? আমি সেই সুন্দর মুখের ছবিটাই আমার সাথে নিয়ে এসেছি। আমি কেন তোমার থেকে দূরে যাচ্ছি, কোথায় যাচ্ছি, এসব প্রশ্নের উত্তর আমার ফিরে আসার পরেই পাবে তুমি। এই ব্যাপারে তোমাকে কিছু জানাইনি, মানে আর কাউকেও কিছু জানাইনি, তাই অযথা এই ব্যাপারে কাউকে কিছু জিজ্ঞাসা করবে না।
বাড়িতে আমি কাল রাতেই খবর পাঠিয়েছি, মা তোমাকে বিকেলের মধ্যে এসে নিয়ে যাবে। ততক্ষণ তোমার মৈত্রীবাবুর সাথে থেকো। তোমার জন্য একটা মোবাইল রেখে এসেছি, ওটা তোমার দরকার পড়বে। ওটাতে তোমার যে নাম্বারগুলো প্রয়োজন সকলের নম্বরে আমি সেভ করে রেখেছি। আর তুমি যে কোনো দরকারে রোমানা বা শাহরিয়াকে ফোন করতে পারো। ওরা যথাসম্ভব তোমার প্রয়োজন মেটানোর চেষ্টা করবে। আমি ওদেরকে সব কিছুই বলে রেখেছি। আর তোমাকে বউসোনা বলে সম্বোধনের আসল কারণটা বলেই দিই। আমি জানি এই সিঁড়িটা মাঝে মাঝে তুমি খুলে পড়বে, এই সিঁড়িটাই আমাকে খুঁজে বেড়াবে, সেজন্য তোমাকে বউসোনা বললাম। বউসোনা আমার অন্তরের ডাক, এই ডাকটাই চিঠির মাধ্যমে আমাদের অন্তরে অন্তরে কালেকশন তৈরি হবে। যখনই তুমি বউসোনার শব্দটা পড়বে তোমার অন্তর কেঁপে উঠবে, আর সেটা অনুভব করার চেষ্টা করব আমি, বুঝেছো কি? আর তুমি প্লিজ আমার না বলে চলে আসায় নারাজ হয়ে থেকো না। আমি ফিরবো, খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো। তুমি শুধু আমার অপেক্ষায় থেকো বউসোনা। এই যে তোমার গোয়েন্দা বাবু, তোমার এই সম্বোধনটা আপির থেকে শুনেছি। আপির সাথে তোমার কথা হয়েছে, সে ভালো আছে এবং তোমার অপেক্ষায় আছে। মিটিও বউসোনা। চিঠিটা পড়তেই ধাপ করে মেঝেতে বসে পড়ে প্রত্যাশা। কপাল গড়িয়ে টপ টপ করে পানি পড়ছে কাগজটায়। তার চোখের পানিতে কাগজটার অর্ধেক ইতিমধ্যেই ভিজে উঠেছে। প্রত্যাশা নিষ্প্রাণ চোখে সেই ভেজা কাগজটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই ঝাড়ঝড় করে কেঁদে ওঠে। বেশ শব্দ করে কেঁদে ওঠে। ওর কান্নার শব্দ শুনে ছুটে আসে মৈত্রী, ওকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে কি হয়েছে। তবে প্রত্যাশা কিছুই বলে না, সে কেঁদেই চলে অহর্নিশ এবং কাঁদতে কাঁদতে একসময় মৈত্রীর বুকে ঢলে পড়ে। অতিরিক্ত উত্তেজনায় সেখানেই জ্ঞান হারায় সে। তরুণের ফ্ল্যাটে, তরুণের ঘরে তার ক্লোজেট খুলে দাঁড়িয়ে আছে শাহরিয়ার। ঘরে অল্প অল্প আলো জ্বলছে। তরুণের দেওয়া কাজগুলো সে এখানে করতে এসেছিল। তরুণের কথা মতো ক্লোজেটের লকার থেকে তরুণের বলা জিনিসগুলো বের করে আসে। সেগুলো তার হাতে ধরে রাখা এখনো। চিঠিটা পড়বে না করেও পড়ে ফেলেছে সে। তাতে বিস্ময়ে বা খাড়া হয়ে গিয়েছে সে। পকেটের মধ্যে যে ফোনটা ক্রমাগত বেজে চলেছে সেদিকেও কোনো খেয়াল নেই তার। সে বিস্মিত চাহনিতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার হাতের ছোট্ট ছবিটার দিকে, যেখানে 4-5 বছর বয়সী একটা বাচ্চার ছবি। ছবিটার সাথে কিছুটা মিল খুঁজে পেয়েছে সে প্রত্যাশার। তবে তাতে সে অবাক হয়নি। সে অবাক হয়েছে যে সেটা পড়ে। তার থেকেও শত গুণে বেশি অবাক হয়েছে ছবির উল্টো পিঠের 5 অক্ষরের বাক্যটি পড়ে। সেখানে খুবই গুটি গুটি অক্ষরে লেখা মেহেরিন প্রত্যাশা ওরফে প্রত্যুষানান। এর মানে কি, ভার্সিটির কালচারাল প্রোগ্রামে হুড়োহুড়ির মধ্যেই কোনো ছেলের বাজে স্পর্শে কেঁপে উঠল প্রত্যাশা। কোনো ছেলে যে তার পেছনে দাঁড়িয়ে তার পিঠ অল্প অল্প করে ছুঁয়ে দিচ্ছে, যেটা বোধগম্য হতেই বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় চমকে সরে গেল সে। অবাক হয়ে খেয়াল করলো তার পেছনে 3 জন যুবক দাঁড়িয়ে, তাদের মুখে ক্রূর হাসি। তারা প্রত্যাশার দিকে চেয়ে হাসছে, জানোয়ারের ন্যায় লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে প্রত্যাশার দিকে। প্রত্যাশার বুকটা ধাক করে কেঁপে উঠল। এতক্ষণ এই ছেলেগুলো তার পেছনে দাঁড়িয়ে ছিল আর সে বুঝতেও পারেনি, বুঝবেই বা কিভাবে। প্রোগ্রামের মাঝেই মারামারি বেঁধে গেল ভার্সিটির 2 ছাত্র নেতার মধ্যে। 2 পক্ষের মধ্যে তুমুল হুড়োহুড়ি শুরু হলো। ছেলেপুলে সব ছাই ছুট হয়ে গেল। আর মাঝেই একটা মেয়ের মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে গেল। তাকে দেখতেই প্রত্যাশা ভিড়ের মাঝে ঢুকে পড়েছিল। তবে এমন একটা মুহূর্তে ভিড়ের মাঝে এসে এই জানোয়ারগুলো তাদের লালস মেটানোর জন্য তার গায়ে এভাবে বাজে স্পর্শ করবে সেটা ভাবতেও পারেনি প্রত্যাশা। ঘৃণায় তার গা গুলিয়ে উঠল। গম গমের স্বরে বলল, এসব কি ধরনের অসভ্যতা হচ্ছে? গায়ে হাত দেন কেন অসভ্য? প্রত্যাশার কথার জবাবে তাদের মধ্যে 2 জন দাঁত বের করে এমন ভঙ্গিতে কথা বলল যেন কিছুই জানে না। গায়ে হাত দিয়েছে নাকি আপু? কই, কিছুই তো মনে পড়ছে না। ভিড়ের মধ্যে গায়ে হাত লাগবে না তো কি হবে? লাগলেও তো কোনো কিছু করার নেই। ভিড়ের মধ্যে এরকম হতেই পারে। আপনারা যে ইচ্ছে করে হাত দিচ্ছিলেন গায়ে, সেটা আপনাদের ছোঁয়াতেই স্পষ্ট। সো হোয়াট? হ্যাঁ, দিয়েছি গায়ে হাত। এমন একখান মাল সামনে দাঁড়িয়ে থাকবো আর আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? তুমি মাইরে মাল হেডবি একখান। তোমার শরীর শুধু আমার হাত টান ছিল, তাই গায়ে হাত না দিয়ে থাকতে পারলাম না। এতে তো কথা কি আছে? মাইয়া মানুষ হইছো আর পুরুষ মানুষের ছোঁয়া পাইবে না, তা কেমনে হয়? এসব বাদ দেও, তোমার নাম কি? হলদে ছাপার হাওয়াই শার্ট পরা আর সিগারেট টানতে থাকা গাঞ্জা খাওয়া চেহারা লম্বা মতো ছেলেটা জিজ্ঞেস করলো প্রত্যাশাকে। শেষ কথায় ভ্রু চালো। ওকে দেখে আর ওর বলার কথার ধরন দেখে
গা জ্বলে উঠল প্রত্যাশার। তবু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। এসব ছেলেদের সাথে কথা বলাই অসহ্যকর, অস্বস্তিকর। না জানি কখন কি আবুল তাবুল বলে বসে। সে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, ভদ্রভাবে কথা বলুন। মেয়েদের সম্পর্কে এমন ধারণা পোষণ করেন, ছি! আপনাদের কথা শুনে আমার ঘৃণা হচ্ছে। আপনাদের সাথে কথা বলতেও আমার রুচিতে বাজছে। তবু একটা কথা বলি, মেয়েদের সাথে না এরকম বিহেভ করবেন না, আর এমনভাবে সম্বোধন করবেন না। মনে রাখবেন, আপনার মাও একজন মেয়ে, আপনার বোনও একজন মেয়ে। মেয়েরা মায়ের জাত, আর মায়ের জাতকে এভাবে অপমান করবেন না। ধুর বাল, এই মাইয়া দেখে আবার লেকচারও ঝাড়ে। এই যে সুন্দরী, বলি ওইসব নীতিবাক্য তোমার ঘটে রাখো, হ্যাঁ? আমাকে সামনে জারতে এসো না। নাম জিজ্ঞেস করছি, নাম বলো। বাধ্য নই। আর মেয়েদের এভাবে টিচ করা বন্ধ করুন। মঙ্গলটা আপনাদেরই হবে। মেয়েদের সম্মান দিতে শিখুন ঠিকঠাক। আর একটা কথা মাথায় রাখবেন, মেয়েরা মায়ের জাত। মা যেমন শ্রদ্ধা সম্মান পাওয়ার যোগ্য, সব মেয়েরা তেমনই। কোনো মেয়েকে বাজে কথা বলে বা গায়ে বাজে স্পর্শ করে এভাবে তাদের অপমান করবেন না। বিয়াদ্দব সব। কথাটুকু বলেই প্রত্যাশা সেখান থেকে গটগট করে চলে আসলো। অস্বস্তি গুলে উঠছে। সে কোলাহল মুক্ত ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে ব্যাগ থেকে বোতলটা বের করে ঢাক ঢক করে পানিটুকু খেয়ে নিল। এসবের মাঝে ঘেমে উঠেছে সে। ওনার আঁচল দিয়ে কপালে জমা ঘাম মুছল। ফোন করলো পূর্ণকে। এই ভার্সিটিতে পূর্ণই পড়ে, আর সে আজ এখানে পূর্ণের সাথে এসেছে। কিন্তু না জানি পূর্ণ ভাই কোথায় গিয়ে বসে আছে। পূর্ণকে বারবার ফোন করে না পেয়ে বিরক্ত হলো প্রত্যাশা। সে একটা প্রলম্বিত শ্বাস ফেলে এদিক ওদিক তাকালো পূর্ণকে খোঁজার জন্য। সাথে সাথে তার ভ্রুজরা কুঁচকে এলো, কপালে দুটো ভাঁজ পড়লো। ওই বেয়াদব ছেলেগুলো এদিকে আসছে। প্রত্যাশা কাঁধ ব্যাগের ফিতে আঁকড়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ছেলেগুলো ওর সন্নিকটে এসে ওকে আগাকুড়া পরক করে নিয়ে হলুদ শার্ট পরা ছেলেটি বলল, এই মেয়ে ধমকালে নাকি আমাদের? এইটুখানি মেয়ে আর আমাদের ধমকাও, আমাদের বেয়াদব কও? তোমার সাহস দেখি কম না? আর আমাদের এইভাবে ধমকা ধমকিয়ে কই পালাচ্ছিলে শুনি সুন্দরী? আর বললাম না তোমার নীতিকথা তোমার কাছে রাখো, বেশি ল্যাকসাল মারতে এসো না আমাদের সাথে। প্রত্যাশার এদের সাথে কথা বলতে রাগ লাগছে। এদের কি বোঝালো আর কি বুঝলো? মনে হচ্ছে মেরে সব কয়টার মুখ ভেঙে দিতে। কাশ সে যদি পারত। প্রত্যাশা ওদের সাথে আর একটি কথাও বাড়ালো না। এদের মতো ছেলেদের সাথে কথা বলায় বেকার। তার থেকে এখান থেকে চলে যাওয়াই ভালো। প্রত্যাশা ওদেরকে সম্পূর্ণ ইগনোর করে উল্টো ঘুরে চলে যেতে নিল। তবে তার আবারও এভাবে চলে যাওয়া বোধহয় পছন্দ হলো না ছেলেটার। সিগারেট টানতে থাকা ছেলেটি 2 কদম এগিয়ে এসে প্রত্যাশার হাত টেনে ধরল। প্রত্যাশা হতভম্ব হয়ে গেল, চমকে পেছনে তাকালো। একবার হাতের দিকে আর একবার ছেলেটার মুখের দিকে তাকালো। সাথে সাথে জ্বলে উঠল সে। ঘৃণায় গা রিরি করে উঠল। প্রত্যাশাকে অবাক করে যেভাবে হাত ধরল ছেলেটা, ঠিক সেভাবেই ওদের 3 জনকে অবাক করে দিয়ে ছেলেটার গালে একটা কষিয়ে চর বসালো প্রত্যাশা। হাত এক ঝাপটা মেরে ছাড়িয়ে নিল। রাগে কাঁপতে কাঁপতে শুধালো, বিয়াদ্দব কোথাকার! আমার হাত ধরলি কোন সাহসে? প্রথম থেকেই দেখছি গায়ে হাত দেওয়ার জন্য রাস্তার নেড়ি কুত্তার মতো ছুকছুক করছিস। মেয়েদের সম্মান করতে না পারলে করবি না, তাও গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না। জানোয়ারের দল সব, ন্যূনতম শরম নেই। ছেলেটা গালে হাত চেপে এতক্ষণ খ্যাপা সারের মতো তাকিয়েছিল। এতটুকু একটা মেয়ের হাতে থাপ্পড় খেয়ে শরীর রিরি করে উঠল। এবার সে করে বসলো সবচেয়ে নিকৃষ্টতম কাজটি। প্রত্যাশাকে বিচ্ছিরে একটা গালি দিয়ে বলল, এই তোর সাহস দেখি কম না? আমার গায়ে হাত তুললে আবার গালিও দিস। গালি দিস কাকে? এই কাদের বিল্লাকে গালি দিস? তোর সাহস আমি আজকে ছুটাবো। এমন হাল করব জীবনে নিজের মুখও দেখতে পারবি না। কথাটুকু বলে গলার কাছের ওড়নাটা মুঠ মেরে এক টান মারলো গা থেকে ওড়না ছিনিয়ে নেওয়ার জন্য। ওড়নায় পিন মারা ছিল বলে ওড়না খুলল না। তবে জর্জেট ওড়নাখানা ফরফর করে ছিঁড়ে গেল খানিকটা। ওড়না ছিনিয়ে না নিতে পেরে প্রত্যাশাকে একটা ধাক্কা মারলো ফেলে দেওয়ার জন্য। তবে এবারেও ব্যর্থ হলো। প্রত্যাশা পড়ল না। পেছন থেকে 2 পুরুষালী বলিষ্ঠ হাত ধরে নিল ওকে। প্রত্যাশা চোখ বন্ধ করেছিল, সেজন্য মানুষটাকে দেখতে পেল না। সে না দেখে অস্পষ্ট স্বরে ডেকে উঠল, পূর্ণ ভাই। Hey brother, what the hell? ভার্সিটিতে এসে এভাবে মেয়েদের বিরক্ত করবে? ইটস নট ফেয়ার। ইউ নো না, ভার্সিটি অথরিটিকে কে বললে কি হতে পারে? অন্তত পরের ভাবনাটাও তো ভাবো।
প্রত্যাশা অবাক দৃষ্টিতে তাকালো ছেলেটার দিকে। সে তো ভেবেছিল এটা পূর্ণ ভাইয়া, কিন্তু এটা তো পূর্ণ ভাই নয়, অন্য একটা ছেলে। প্রত্যাশাকে তাকাতে দেখে ছেলেটাও তাকালো প্রত্যাশার দিকে। শুধালো, আর ইউ ওকে? প্রত্যাশা ওর কথার উত্তর না দিয়ে তড়িৎ সোজা হয়ে দাঁড়ালো, ওড়না ঠিক করে নিয়ে মাথা নাড়ল। ছেলেটা প্রত্যাশার অবস্থা দেখে নিচ থেকে ওর গা থেকে জ্যাকেটটা খুলে দিয়ে প্রত্যাশাকে দিল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।